এমন সব জানতে হয়ে যাবে না, বেয়াদবের মতো কথা বলবা না। না না, আপনি যেভাবে আপনি যেভাবে আচরণ করছেন এটা কোনো ভদ্র মানুষের আচরণ না, সেটা দর্শক দেখতে পাচ্ছে। আপনি যদি এরকম লাইভ টক না, কেন লাইভ টক শুনতে তুমি উল্টাপাল্টা কথা কি তুমি তোমার মতো তুমি বলবা? তুমি আরেকজনকে তুমি আঙ্গুল তুলে কথা বলো কেন? কিভাবে প্রথমত আপনি মিথ্যাটা সার্কুলেট করেন, তুই এখন তাহলে তুই তো করেন। তারেক রহমান বসে হচ্ছে যে প্রিন্স, আপনারা হচ্ছে যে সেই জায়গার রাজা মহারাজারা, আর আমরা হচ্ছে যে প্রজা, সারাদিন আপনাদের সেবা করে যাব। নির্বাচন কমিশনের যে পক্ষপাতমূলক আচরণ, সেটা তো আসলে আমরা শুরু থেকেই দেখে আসছি, এবং আমরা রিসেন্টলি দেখতে পেলাম যে আসলে নাহিদ ইসলাম এবং নাসিরউদ্দিন পাটোয়ারিকে আলাদা করে শোকজ করা হয়েছে। তার কারণ ছিল যে তারা আসলে হ্যাঁ ভোটের ক্যাম্পেইন করছে। তো নির্বাচন কমিশনের হ্যাঁ ভোটের ক্যাম্পেইনের জন্য তাদের শোকজ করছে, কিন্তু তারেক রহমান সাহেব হচ্ছে একটা অন্য পারিবারিক একটা অনুষ্ঠানে তিনি বিভিন্ন কার্ড দেখিয়ে নির্বাচনী প্রচারণা করছে। তো সেক্ষেত্রে তার কোনো শোকজ নেই। তারেক রহমান সাহেব এখন অঘোষিত প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, যত ক্ষমতার উৎস আছে সবকিছু তিনি হয়ে গেছেন, আর সবকিছুর উপরে তিনি চলে গেছেন, যেখানে তাকে ধরা যাচ্ছে না, ছোঁয়া যাচ্ছে না। তিনি যেটাই করছেন সেটাই আসলে আলাদা করে নতুন সংবিধান রচনা হয়ে যাচ্ছে। তো এই যে পক্ষপাতমূলক আচরণ, এটা আসলে সবারই চোখে লাগছে। এবং তৃণমূলে আমি স্পেশালি আমার আসনটাতে আমি আজকে একটা আমি কোন রকম প্রচারণা বা হ্যাঁ ভোটের ক্যাম্পেইন আমি খুব লিমিটেড আকারে করার চেষ্টা করেছি। আজকে যখন আমি প্রতীক পেয়েছি, তারপরে আমি আমাদের খুকনি উপজেলায় এক শহীদ পরিবারের সাথে দেখা করে তার কবর জিয়ারত করতে আমি গেছিলাম। কিন্তু সেখানে আমি দেখতে পেলাম যে বিএনপির নেতাকর্মীরা সেখানে জটলা বাঁধিয়ে আমাকে বলছে যে আপনি কি প্রচারণা করছেন কিনা, শাপলা ভোটের প্রচারণা করছেন কিনা, যেখানে এরকম কোনো ঘটনাই ঘটেনি। আমি বললাম যে যদি আমি করে থাকি নিশ্চয়ই আরো 10 জন মানুষ শুনেছে এখানে, আপনি যদি একটা ঘটনা দেখাতে পারেন বা বলতে পারেন তাহলে অবশ্যই আপনার অভিযোগ করেন। সেটা কিন্তু তারা করতে পারেনি, কিন্তু সেখানে তারা একটা বল প্রয়োগ করার চেষ্টা করেছে, সেখানে একটা সিনক্রেট করার চেষ্টা করেছে। এবং এটা আসলে খুব বেশি ভালো বার্তা দিচ্ছে না, কারণ একজন শহীদের কবর জিয়ারত করতে যাওয়ার পথে যদি আসলে এরকম বাধার সম্মুখীন আমি হই, তাহলে আসলে যদি আনুষ্ঠানিকভাবে আমি প্রচারণা করতে যাই, সেক্ষেত্রে কিরকম সিচুয়েশন তৈরি হতে পারে। তো অলরেডি সেই বার্তা প্রত্যেকটা আসনে আমরা দেখতে পাচ্ছি। গতকালকেই জামাত ইসলাম বাংলাদেশের যে আমি তার যে আসন, সেখানে আমরা একটা ভিডিও দেখতে পেলাম যে তার নেতা কর্মীদেরকে কিভাবে চার্জ করা হচ্ছে। সেখানে আসলে একটা বাসার মধ্যে বলেছে যে সামনে বিপদ হবে, দেখে নেওয়া হবে। তো এইটা তো আসলে কোন ভদ্র রাজনৈতিক দলের ভাষা হতে পারে না। এই ভাষা আমরা দেখেছি আওয়ামী লীগ বলতো যে এটা সরাও, না হলে সমস্যা হবে, এটা ডিলেট করো, না হলে সমস্যা হবে। তো আওয়ামী লীগের জায়গাটা যদি আসলে বিএনপি ভাবে দখল করতে চায়, সেটা আমাদের বলে দিক, তাহলে আমরা আসলে তাদেরকে সেভাবেই অবস্থান দিব। আর যদি তারা মুখে একরকম বলে যে না আমরা একটা নতুন সুস্থ ধারা রাজনীতি করতে এসেছি, যেখানে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সহ অবস্থানটা তারা নিশ্চিত করতে চায়, কিন্তু ভিতরে ভিতরে তারা আসলে আওয়ামী লীগের কায়দায় পেশি শক্তি, অর্থ শক্তির বলয় দেখিয়ে রাজনীতি করবে, ইলেকশন করবে, সেটা তো আসলে হবে না। কারণ এবার বাংলাদেশের আমরা 10টি দল যে একজোট হয়েছি এই পেশি শক্তি, এই অর্থ শক্তির বিপক্ষে দাঁড়ানোর জন্য, যেখানে পুরো রাষ্ট্র ক্ষমতার প্রায় সকল সেক্টর তাদেরকে সহায়তা করছে এবং তাদের একক অধিপতি হিসেবে একজন সে লিডারশিপটা নিয়ে দিক নির্দেশনা দিয়ে এগিয়ে যাচ্ছে। সেখানে আমরা মনে করি যে আমাদের সেটি মোকাবেলা করার সক্ষমতা রয়েছে। সেখানকার ক্ষমতার জায়গাটা আমাদের জনগণ, এবং আমরা সকলে একসাথে মিলে যে আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশের কথা বলছি, যেটা আমাদের স্বপ্নের জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে, সেটার জন্য আমরা কাজ করে যাব এবং সেই জায়গায় লক্ষ্যে আমরা সর্বোচ্চ প্রচেষ্টা দেখিয়ে দিব। তারা কিন্তু প্রমাণের ধার ধারছে না, তারা জবরদস্তি করছে। এখানে এই জবরদস্তিটাই কিন্তু গণতন্ত্র পছন্দ করে না, জবরদস্তিটাই কিন্তু ফ্যাসিবাদের লক্ষণ ছিল। তাহলে ফ্যাসিবাদটা কে? যে কিনা ওই যে বললো যে বাপ মায়ের দোয়া নিয়ে আসেন, স্ত্রীর দোয়া নিয়ে আসেন, সে নাকি আপনার ঋণ খেলাপি হিসেবে কথা বলছে? ঋণ খেলাপি তো 10% দিলেই খেলাপি রেগুলার হয়ে যায়। তো 10% দিছে কিনা সেটা আপনি খবর নেন, আপনি যান আপনার বিকল্প ব্যবস্থা করে আপনি প্রমাণটা গোলাবাই করেন। এবং তারা যদি প্রমাণের উপর আরেকটা প্রমাণ না দিতে পারে, তাদের আপনার নমিনেশন ক্যান্সেল হয়ে যাবে, শেষ। এটা নিয়ে তো এত কথা বলার কিছু নাই। 1000% আপা যেটা বলছে সেটা রং। দেখেন, আপা অনেক দায়িত্বশীল একজন মানুষ, কিন্তু আপার কথাবার্তা শুনলে আমার কাছে মনে হয় যে কিন্ডারগার্টেনের পরে যেরকম বাচ্চা কাচ্চারা অদায়িত্বশীল কথাবার্তা বলে, ঠিক সেরকম তার ইনফরমেশন থেকে শুরু করে
কোনটা প্রত্যেকটা জায়গা তার প্রতিটা ইনফরমেশন ভুল। আচ্ছা সে কি আদৌ জানে যে পোস্টাল ব্যালট ভোটটা কিভাবে দিতে হয়? একটু আপনি জিজ্ঞেস করেন তো ওনাকে। আচ্ছা, আপনার ধারণা উনি জানে না? উনি জানে না, অ্যাবসলিউটলি জানে না, অথবা যদি জেনেও থাকে তারা এই মিথ্যা প্রোপাগান্ডা গুলো এইভাবে সার্কুলেট করে, যেটা তাদের একটা ন্যারেটিভ বিল্ড আপ করার একটা জায়গা। তুমি কি ভোট দিছো? তুমি ভোট দিছো? তুমি জানো? আপা আমরা জেনে কথা বলি, আপনার মতো এরকম বললাম তো না, না জেনে এসব বলবা না। তুমি কি আমার কাছে কি ওই এইটা ব্যালটটা নাই? আমি কি তোমাকে দেখাবো? আচ্ছা আচ্ছা, আপনি বলেন তো কিভাবে পোস্টাল ব্যালট ভোটটা না দিতে হবে? না, পোস্টাল ব্যালটের ভোটটা হানার মধ্যে তো সিল দিবে অথবা টিক দিবে, হানা এটা কি লেখা থাকবে, seal দিবে? হানা লেখা থাকবে। এখন তুমি এটা কি seal তুমি দিবে? এটা বলতে পারো, কিন্তু এটার জন্য তুমিও ভোটটা দাও নাই, আমিও ভোটটা দেইনি, seal না, টিক বাট দিবে। তুমি এটা বলতে পারো না টিকটা দিবে। তুমি বলতে পারো যে এটার জন্য তোমাকে এত লম্বা করে টাইনা আনা, তুমি এমন সব জানতে হয়ে যাও না, বেয়াদবের মতো কথা বলবা না, কথাটা বলবা নিজের সৌন্দর্যটা বজায় রেখে কথা বলবা। আচ্ছা, কিন্তু আমরা একটু আপনি যদি এরকম লাইভ টক না কেন লাইভ টক শুতে তুমি উল্টাপাল্টা কথা কি? তুমি তোমার মতো তুমি বলবা, তুমি আরেকজনকে তুমি আঙ্গুল তুলে কথা বলো কেন? ভুল তথ্য কেন দিবেন না? কেন ভুল তথ্য দিলাম নাকি? তুমি তুমি আনারস আর আপেল নাই, ব্যালট ছাপানোটা নাই, এরকম ধানের শীষকে নিচে দাও নাই, তুমি ওইটা বলতে পারো যে এটা তো হ্যাঁ এবং না এর মধ্যে তুমি বলতে পারো তোমার জায়গা থেকে, তুমি অন্যকে তুমি দোষারোপ করতে পারো না। কেন অপতথ্য বেয়াদবের মতো কথা বলছো? আচ্ছা, নীলুফার মনি, আপনার কাছে তো আমরা সবাই বেয়াদব, আমরা একটু এটা তো আদি যেরকম গিনিপিগ এরকম আমরা হচ্ছে যে এরকম বেয়াদব। আমরা একটু সাইদ মুস্তাফিজকে শুনি। না 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 না, আমি যেটা বলতে বলতে পারো না। নীলুফার তুমি ধানের শীষকে তুমি উপরে দিয়ে দিছো, দেখছেন ধানের শীষ উপরে আপনার দিছো। না না না, আপনার লিমিটেশন কি জানেন আপা? আপনি কথা শেষ করতে দিচ্ছেন না, কারণ জানেন যে আপনি মিথ্যা একটা তথ্য ছড়িয়েছেন। কোনখানে মিথ্যা তথ্য ছড়ালাম? আমরা একটা শুনি। এটা নাই, ব্যালটটা নাই। আমাকে আপনি শেষ করতে দেন। জি, আপনার যদি সেই সততার জায়গাটা থাকে, তোমার ভাষার জন্য তোমাকে শেষ করতে দাও। আরে আপনি শেষ তোমার ভাষা করতে দেন। নোংরা থাকবে কেন? আমার ভাষা কই নোংরা হলো বাবা? আপনি যে ভুল শুদ্ধ ভাষায় কথা বললেই সুন্দর ভাষা হয়। আপনারা এসে আমাদেরকে মেরে থুয়ে চলে যাবেন, আপনি বলবেন হ্যাঁ কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনা, কিছু কিছু গিনিপিগ, আর আমরা কিছু বললে সেটা দোষ হয়ে যায়। না, আগে আমার কথাটা শেষ করতে দেন, জি, জি। তারপর আপনারা ব্যালটের প্রতীকের অবস্থান সম্পর্কে যদি বলেন। না না, আমি আগে পোস্টাল ব্যালটের কথা বলছি। Please, পোস্টাল please. ব্যালট আপনারা জানবে না, কারণ হচ্ছে যে এটা শুরু থেকেই জাতীয় নাগরিক পার্টির যে এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স, তারা শুরু থেকে চেষ্টা করছিল যে প্রবাসীদের ভোটাধিকার যেটা যেন নিশ্চিত হয় সেজন্য কাজ করার জন্য। তো সেই জায়গা থেকে সিগনেচারই করো নাই। আপা আমাকে কথা বলতে দেন। জি প্লিজ। তো সেই জায়গা থেকে আমরা চেষ্টা করছিলাম যে কয়টা পদ্ধতি আছে সেটা আমরা ইলেকশন কমিশন থেকে শুরু করে এটা নিয়ে আলাপ আলোচনা হয়েছে, আমাদের যে প্রবাসী ভাইরা আছে দলমত নির্বিশেষে সেখানকার মানুষজন এই ব্যাপারটা নিয়ে কথা বলেছে এবং সেই প্রসঙ্গে এগিয়েছে। তো যে পোস্টাল ব্যালটের সিস্টেমটা এসছে সেখানে কিন্তু একটা অ্যাপ দেওয়া হয়েছিল, হ্যাঁ। তো সেই অ্যাপের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে আপনারা যে বিকাশ হয়তো ব্যবহার করেছেন, আপনারা দেখবেন যে মুখের অবয়ব নেওয়ার জন্য যে সেলফি ক্যামেরা, সেটা দিয়ে কিন্তু সেই অ্যাক্সেসটা নেওয়া হয়। ঠিক তেমন ভাবে পোস্টাল ব্যালটের সিস্টেমটা ডেভেলপ করা হয়েছে এবং সেখানে যে অ্যাড্রেস দেওয়া হয়েছে, মানে পোস্ট কার্ড যেখানে যাবে, সে যে লেটারটা সেখানে যাবে, সেটার ঠিকানাটার জন্য আলাদা স্পেসিফিক একটা অ্যাড্রেস দরকার হয়, যেটা মধ্য এই এশিয়ান যে এই এরিয়াগুলো আছে, দুবাই, কাতার বা সৌদি আরব, এই দেশগুলোতে, হ্যাঁ মধ্যপ্রাচ্য, এই দেশগুলোর অনেক দেশই আসলে সেটা অনেকের ছিল না, মানে সেখানে পোস্টাল ব্যালট দেওয়ার জন্য সেই ঠিকানাটা অনেকের কাছে নেই। তো সেই জায়গাটাও কিন্তু আমরা অনেক আগে থেকে বলেছিলাম যে এটা কিন্তু একটা বড় সমস্যা, এটা আপনারা সমাধান করেন, কিন্তু নির্বাচন কমিশন সেই জায়গাটা সমাধান করেনি। এখন যে প্রসঙ্গটা এসছে যে একজনের অ্যাড্রেসে যদি এতগুলো চলে যায়, অথবা আমি ধরে নিচ্ছি যে জামাত বা এনসিপি বা বিএনপি একজন ব্যক্তির অধীনে এতগুলো পোস্টাল ব্যালট রেখে, তাহলে কি দুর্নীতি বা ভোট চুরি করা সম্ভব কিনা? না, একদম না। এখানে যখন এই ব্যালটটা আসছে তখন সেখানে একটা আপনি এই জায়গা থেকেই বলবেন, আমি একটু যুক্ত করি বুঝবার জন্য, জাস্ট এই জায়গা থেকেই আপনি বলবেন, এই জায়গা থেকেই বলবেন, আপনাকে আমি থামাচ্ছি না, আপনি এই জায়গা থেকেই বলবেন যে বিষয়টি আপনি বললেন যে একজনের কাছে জিনিসটা চলে যাচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে, যখন পোস্টাল ব্যালটগুলো আমার এবং অন্যান্য আরো লোকের পোস্টাল ব্যালট নিচ্ছে, উনি কিন্তু টাকা দিয়ে এটি নিচ্ছে, তো এখন আমার খরচটা যখন অন্য কেউ দিয়ে দিবে, তখন আমার কি একটা সফট কর্নার তার প্রতি তৈরি হয় কিনা, যে তার অনুগত কাউকে বা তার আচরণের মতো করে আচরণ করা, তার অনুসারী হয়ে যাওয়ার একটা সম্ভাবনা এটি মানে স্বাভাবিকভাবেই হয়ে যায় কিনা, সেই বিষয়টা না। এটা তৈরি হয়ে যায় না। ধরেন একটা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আপনি জানেন, একটা রুমের ভিতরে দেখা যাচ্ছে 10-12 জন মিলেও থাকে, সেখানে যে গ্রহণ করছে তার মানেই না যে আমার ভোটটাও তুমি গ্রহণ করছো দেখে তোমাকে দিয়ে দিচ্ছি। এটা একদমই একটা ভুল চিন্তা। আপনি শুনলেন 10-12 জন হয়নি, অনেকের। আচ্ছা, সেটা যদি এখন ধরেন আমি যদি চাই
আপনি যদি আমাকে এখন বলতেছেন যে আপনার টাকা আমি দিয়ে দিচ্ছি এক জায়গায়, জি জি, ধানের শীষটা পছন্দ, এই লোকটা কিন্তু ভালো, তুমি দিতে পারো, এই ইনফ্লুয়েন্স হয়তো কেউ যদি হয়, আচ্ছা, সেটা তার তো ব্যক্তি স্বাধীনতা আছে। আমি যদি এখন আমাকে কেউ যদি কেউ কনভিন্স করতে পারে, আমি যদি কনভিন্স করে বলি যে হ্যাঁ আমি এটাতে দিব, তো সেখানে তো আপনার আসলে এই কথাটা বলার রাইট নাই, যদি আমার নিজের ইচ্ছা থাকে সেখানে। এখন যেই পোস্টাল ব্যালটটা আসবে সেখানে কিউআর কোডটা স্ক্যান করার পর আবার মুখের অবয়ব দিয়ে কয়েকটা প্রসেস ফলো করার পর তারপরে আপনি পোস্টাল ব্যালট ভোট দিতে পারবেন। এর আগে আমি সবার পোস্টাল ব্যালট ভোট যদি একসাথে নিয়ে রাখি তারপরে কিন্তু আমি ভোট দিতে পারবো না। তো সেক্ষেত্রে আপনারা যেটা চাচ্ছে পুরা মানে পেজটা জুড়ে একটা ধানের শীষ থাকবে, তাহলে ধরেন তার জন্য সুবিধা, আরেকটা পেজে শুধু না থাকবে তাহলে ধরেন আরেকটা সুবিধা, তাহলে ধরেন চূড়ান্ত পক্ষপাতমূলকের যে জায়গাটা সেটা তাহলে হয়তো নিশ্চিত হবে। তারপর আপা আরো কয়েকটা কথা বলছেন যে ঋণ খেলাপি দ্বৈত নাগরিকত্বের কথা, যেটা আপনি প্রথমে প্রশ্নটা উল্লেখ করলেন। এখন একটা হাসনাত আব্দুল্লাহর আসনের ঘটনা দেখিয়ে বাকি সবগুলাকে জায়েজ করছে, বাকি যতগুলা ঋণ খেলাপির ঘটনা আছে, বাকি যতগুলা দ্বৈত নাগরিকত্বের ঘটনা আছে, আমার সিরাজগঞ্জ 6 আসনে সবকিছু প্রমাণ তাদেরকে দেওয়া হয়েছে। তারপরে তারা কোন রকম হিয়ারিং এ কোন রকম কথাবার্তা না শুনে এক পেশে ভাবে তাদের পক্ষে রায় দিয়ে দিয়েছে। প্রত্যেকটা ঘটনা আপনাকে ইন্ডিভিজুয়াল আমি প্রমাণ সহকারে দিতে পারবো। আপনাদেরকে কেন দায়িত্ব জ্ঞানহীন বলি, কারণ যখন আমরা দায়িত্বটা না নিতে শিখবো তখন এরকম হয়। এই আমি যে একটা আমার নিজের আসনে একটা ঘটনা বললাম, ওটা কাপড় দিয়ে বললাম হ্যাঁ এরকম দু একটা হইতে পারে, নাও হইতে পারে, কিন্তু আমি নিজে আজকে এটা শিকার হইলাম, সেটার জন্য তার কোন প্রকার একজন সহকর্মী হিসেবে তার মধ্যে কোনো সমবেদনা নাই। আমার হাদি যখন মারা গেল তখন সে তাকে গিনিপিগ বলে চালিয়ে দিচ্ছে। তো এইভাবে যদি ফ্রেমিং করে, ওটা কি খারাপ কোনো কথা ছিল? ওটা কি কোনো খারাপ কথা ছিল? ওটা বলা হয়েছিল যে তাকে ইউজ করছে, যারা হাদিকে মেরেছে তারাই হাদির জন্য এখন মায়া কান্না করছে, এটা ইউজ করছে। এটা কি আমি একা বলছি, হাদির ভাইও বলছে। যারা বলে বলির পাঠা বানাইছে, ওটা কিন্তু খারাপ লাগে না, বলির পাঠা কিন্তু হিন্দুদের একটা শব্দ, ওটা খারাপ লাগে না, আমি বলছি ওটা খারাপ লাগছে। তার মানে আমার মায়ের পা দিয়ে ঝগড়া করছে। তাকে কথাটা শেষ করতে দেয়া, এটা কি ধরনের কথা? আপনি কথার মাঝখানে বারবার কথা বলে ফেলেন, আপনি কথা শেষ করে তারপরে বলেন না কেন? আমরা কথা শুনে কেন কথা বলছি নাকি? তোমাকে এর চেয়ে বেশি কিছু বলা যায় না। না না, আপনি যেভাবে আপনি যেভাবে আচরণ করছেন এটা কোনো ভদ্র মানুষের আচরণ না, সেটা দর্শক দেখতে পাচ্ছে। আপনি কিভাবে প্রথমত তুমি অনেক ভদ্র আপা ওনার কথা শেষ হলে কিভাবে প্রথমত কথাগুলো শেষ করতে দেন, কথাগুলো শেষ করে দেন, কথাগুলো আসবে। কিভাবে প্রথমত আপনি মিথ্যাটা সার্কুলেট করেন, তারপর আবার কিভাবে দেখছেন আপনি তরুণদেরকে কিভাবে মানে ব্যবহার করেন। তুই এখন তাহলে তুই তো করেন, তুই তো করে বলেন, তার সমস্যা নেই। আপনারা মানে শ্রদ্ধার মানুষজন, বড় মানুষ, আপনারা এইভাবেই আমাদেরকে দেখেন। তরুণরা যে রাজনীতিতে আসছে এটাকে আপনি খুব একটা ভালোভাবে গ্রহণ করেন না। বিভিন্ন সময় আপনার সাথে টকশো করতে গিয়ে আমরা দেখেছি, এবং আপনারা বারবার ব্যক্তি আক্রমণ করার চেষ্টা করেন, যেখানে আপনি অন স্পট বসে 3-4টা এরকম ভুল তথ্য দিলেন, সেটা আমরা প্রতিরোধ করতে পারবো না। এটা কি ধরনের কথা? আপনারা মাঠে ময়দানে পেশি শক্তি দেখিয়ে মানুষের কান কেটে ফেলতেছেন। চরফ্যাশনে আজকে দেখলাম যে দাঁড়িপাল্লা ভোট চেতে গেছে, সেখানে বিএনপির কর্মীরা তাকে মেরে তার যে মাথা ফাটিয়ে কান কেটে ফেলেছে। তার একটা অন্তঃসত্ত্বা মেয়ে তাকে লাথি মেরে তার অবস্থা খারাপ করে ফেলেছে। এই ঘটনাগুলো একটা নারী হিসেবে তো আপনারা উল্লেখ করেন না, কখনো বলতেও চান না যেগুলো কোনো একটা ভুল। এগুলো আপনাদের বিচ্ছিন্ন ঘটনা দেখিয়ে বারবার এগুলাকে আড়াল করে ফেলেন। আর এগুলো সত্য কথা যখন মুখের সামনে আমরা বলি তখনই এরা বেয়াদব, এই তোরা কারা, তোরা কই থেকে আসছিস। সব আপনারা রাজনীতি করবেন। তারেক রহমান বসে যে প্রিন্স, আপনারা যে সেই জায়গার রাজা মহারাজারা, আর আমরা যে প্রজা। সারাদিন আপনাদের সেবা করে যাব, আবার 17 বছর পর আপনার স্বৈরাচার হয়ে আমরা জীবন দান করব, আবার আরেক রাজারা চলে আসবে।